হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মায়া, পর্ব ৩, লেখা ওয়াহিদ মাহমুদ। মেয়ে পূর্ণতার কান্নার আওয়াজ শুনে দৌড়ে নিচে রুমে চলে যায় সুরায়া। রুমে গিয়ে দেখে পূর্ণতার নিচেই পড়ে গিয়ে খাট থেকে। এতক্ষণে সুরায়ার হুঁশ আসে। পূর্ণতার কাপড় চেঞ্জ করার সময় তাকে খাটের এক কোণায় রেখে শাশুড়ির কাছে গিয়েছিলেন রান্না করার জন্য অনুমতি নিতে, কারণ তরকারিতে ঝাল বেশি হওয়ায় শাশুড়ি খেতে পারেনি। ছোট বাচ্চা হওয়াতে পূর্ণতার মাথায় লেগে মাথা ফুলে যায়। ব্যথা পাওয়াতে পূর্ণতা কান্না করতে থাকে। মেয়েকে ঘুমে পাড়াতে গিয়ে নিজে যে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারেনি সুরিয়া। কিছুক্ষণ পর শাশুড়ির চিৎকারে ঘুম ভেঙে যায় সুরায়া। শাশুড়ি রেগে মেগে বলতে থাকে, জমিদারের মেয়ে হয়েছে, যখন তখন ঘুমানো, এত ঘুমালে রান্না করবে কে? সুরায়া তখন করুণ কণ্ঠে বলে, মা, আজ শরীরটা খারাপ লাগছে অনেক। আজ কাজের মেয়েটা রান্না করুক, কাল থেকে আমি প্রতিদিন রান্না করব। আর পূর্ণতা খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, ওর কাছে থাকতে হবে, অনেক কান্না করছে। শাশুড়ি তখন মিটমিট করে হাসতে থাকে আর বলতে থাকে, তুমি থাকতে কাজের মেয়ের কেন প্রয়োজন? কাজের মেয়েকে নিষেধ করে দিয়েছি, তাকে আর আসতে হবে না। আজ থেকে বাসার সব কাজ তুমি করবে। সারাদিন তো বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এত আরামে থাকা চলবে না, কিছু টাকা বেঁচে যাবে। কিন্তু মা, ডাক্তার তো আমাকে ভারী কাজ করতে মানা করেছে। মাত্র 10 দিন হয়েছে সিজার করেছি, আর কয়েকদিন রেস্ট নিতে হবে, না হলে সমস্যা হবে। বেশি কাজ করলে অজ্ঞান হয়ে যেতে পারি। কাজের মেয়েটা আর কয়েকদিন আসুক, তারপর থেকে সব কাজ আমি করব। শাশুড়ি তখন সুরাইয়ের কাছে গিয়ে চোখে চোখ রেখে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো, আগেই বলে দিয়েছি, এই বাসায় থাকতে হলে আমার কথা অনুযায়ী থাকতে হবে, আর না হলে এই বাসা থেকে চলে যেতে পারো। সুরায় কাজ করছিল আর ওয়াহিদের কথা মনে করছিল। ওয়াহিদকে একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা, আমি যখন প্রেগনেন্ট থাকবো তখন তো কাজ করতে পারবো না আমি, তখন তোমাকে কাজে সাহায্য করতে পারবো না। তখন ওয়াহিদ মুচকে এসে বলেছিল, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একে অন্যের উপর নির্ভরশীল। আমি তো আছি, চিন্তা করার দরকার নেই। আর মা তো আছে, তোমাকে অনেক কাজে সাহায্য করবে। কিন্তু আজ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। কেউ কথা রাখেনি। নিজের স্বপ্নগুলো নিজের মধ্যে দাপন করতে থাকে সুরায়া। ওয়াহিদের কথা মনে পড়ায় সুরায়া ওয়াহিদকে ফোন দেয়। 2বার ফোন দেওয়ার পর ওয়াহিদ ফোন রিসিভ করে। ওপাশ থেকে ওয়াহিদ হ্যালো বলে। সুরায়া বলে, কেমন আছো? কিন্তু কোনো শব্দ আসে না ওপাশ থেকে। অনেকবার ওয়াহিদ বলে ডাকার পরেও কোনো শব্দ আসে না। ওয়াহিদ কোনো কথা বলে না। সুরায়া ভাবছে হয়তো ওয়াহিদ কথা বলবে না তার সাথে, তাই ফোন রেখে আবার কাজে মনোযোগ দিতে থাকে। আধা ঘন্টা পরে ওয়াহিদের নাম্বার থেকে সুরাইয়ের নাম্বারে ফোন আসে, কিন্তু ওপাশ থেকে ওয়াহিদ না অন্য কেউ কথা বলে। সে বলে, একটা ছেলে আর একটা মেয়ে হাসপাতালে ভর্তি আছে। আপনার নাম্বার কল লিস্টের প্রথমে আছে, তাই আপনাকে ফোন দিলাম। তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। সুরাইয়া আর বুঝতে বাকি রইল না, ছেলে মেয়ে দুটো বলতে আর কেউ নয়, ওয়াহিদ আর আফসানাকে বুঝিয়েছে। সুরাইয়ার মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। সুরাইয়া দৌড়ে শাশুড়ির কাছে চলে যায় আর সব খুলে বলে। গিয়ে শাশুড়িকে সব বলার পর প্রায় অজ্ঞান মতো অবস্থা শাশুড়ি। তারপর শাশুড়ির মাথায় পানি দিয়ে তেল দিয়ে নিজ হাতে ধরে শাশুড়িকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ছেলের অবস্থা দেখে আবার অজ্ঞান হয়ে যায়। ওয়াহিদও অজ্ঞান অবস্থায় আছে। মাথা ফেটে রক্ত বাইর হচ্ছে, শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার এসে বললেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দিতে হবে। রক্তের গ্রুপ এ পজিটিভ। আপনাদের মধ্যে কারো থাকলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে অন্য জায়গা থেকে ম্যানেজ করেন। ওখানে অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু কারো গ্রুপ পজিটিভ না। ওয়াহিদের শ্বশুরের রক্তের গ্রুপ মিল থাকলেও না করে দিলেন, কারণ তার নাকি রক্ত দিতে ভয় করে। শাশুড়ির কাছে থেকে ফিরে এসে সব জানতে পেরে সুরাইয়া রক্ত দিতে রাজি হলো। কিন্তু সুরাইয়ার তো কয়েকদিন আগে সিজার হয়েছে, সে কীভাবে রক্ত দিবে? আর রক্ত দিলে অনেক সমস্যা হবে। কিন্তু কারো কোনো কথা উপেক্ষা না করে ওয়াহিদকে রক্ত দিলেন সুরাইয়া। হাজার হলেও স্বামী বলে কথা। স্বামীর খারাপ সময়ে স্ত্রীর পাশে না থাকলে থাকবে বা কে? আফসানার অবস্থা ততটা মারাত্মক না, কারণ বাইক চালানোর সময় হেলমেটটা আফসানার মাথায় ছিল। ওয়াহিদ নিজের চেয়ে হেলমেট দেয়নি, আফসানাকে হেলমেটটা মাথায় দিতে বলে।
খুব বেশি ব্যথা না পেলেও ভালো ব্যথা পেয়েছে। হাত দিয়ে রক্ত বাইর হয়েছে। ওয়াহিদ হাসপাতাল থেকে যায়, আফসানা বাসায় চলে যায়। মোট 1 সপ্তাহ থাকতে হয়েছিল ওয়াহিদকে হাসপাতালে, কিন্তু এক মুহূর্তের জন্য ওয়াহিদের কাছে থেকে দূরে যায়নি সুরিয়া। সবসময় ওয়াহিদের পাশে ছিল সুরাইয়া। এই 1 সপ্তাহ ধরে শুধু ওয়াহিদের সেবা যত্ন করেছে সুরাইয়া। কিন্তু আফসানা এই 1 সপ্তাহে একবারের জন্য দেখতে আসেনি ওয়াহিদকে। ওয়াহিদ সুরাইয়াকে অনেকবার বলেছে আফসানা আসছে না কেন আমাকে দেখতে, কিন্তু সুরাইয়া আফসানার প্রতি একবারের জন্য কোনো অভিযোগ করেনি। সালে সুরাইয়া আফসানাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে পারত। ওয়াহিদকে অনেকভাবে বুঝিয়ে যে আফসানা বাসায় রেস্ট নিচ্ছে, আফসানাও অ্যাক্সিডেন্ট, অনেক ব্যথা পেয়েছে। কিন্তু সত্যি হলো আফসানা গুরুতরভাবে কোনো আঘাত পায়নি। চাইলে সে এখানে এসে ওয়াহিদের সেবা যত্ন করতে পারত, অত্যন্ত দেখে যেতে পারত। সুরাইয়ার শাশুড়িও আফসানের প্রতি অনেক নারাজ। 8 দিন পর আজ ওয়াহিদকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার বলে দিয়েছে দেখে শুনে রাখতে। মাথায় অনেক আঘাত পেয়েছে, মানসিকভাবেও তাকে যেন আঘাত না দেওয়া হয়। বাসায় এসে শাশুড়ি সুরাইয়াকে বলে, মা যাও, তুমি রেস্ট নাও, তুমি অনেক ক্লান্ত। সুরাইয়া শাশুড়ির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শাশুড়ির মাঝে অনেক পরিবর্তন। আজ কোনো খারাপ ব্যবহার করছে না, কোনো কাজ করতে বলছে না, ঘরের দরজা দিয়ে আটকে রাখছে না, খাবার খেতে দিচ্ছে না। শাশুড়ি আফসানাকে ডেকে বলে, আজ দুপুরের রান্নাটা তুমি করবে, তরকারিতে ঝাল কম দিবে। সুরাইয়ার দিকে রাগে চোখে তাকিয়ে আছে আফসানা। শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, কাজের মেয়ে আসবে না? শাশুড়ি বললেন, না, মানা করে দিয়েছিলাম, কিন্তু কাল থেকে নিয়মিত আসবে। সুরাইয়া হাসি মুখে গিয়ে গোসল করে ঘুমিয়ে আছে। বিকেলে সুরাইয়াকে ডাক দেওয়া হলো খাওয়ার জন্য। আজ খাবার পরিবেশন করছে আফসানা। ওয়াহিদও খাবার টেবিলে বসে আছে। তরকারি দেওয়ার সময় মাংসের ঝোল পড়ে যায় সুরাইয়ের কাপড়ে, কিন্তু সুরাইয়া কিছু না বলে কাপড় পরিষ্কার করে এসে আবার খাবারে খাওয়া দাওয়া করে। রাতে ঘুমাতে যাওয়ার সময় ওয়াহিদ আফসানাকে বলে, আজ সুরাইয়ের কাছে থাকবে। সুরাইয়ার প্রতি সবার ভালোবাসা আফসানার মোটেও সহ্য হচ্ছে না। সকালে খাওয়ার সময় আফসানা সবার উদ্দেশ্যে বলে, সেদিন অ্যাক্সিডেন্টের জন্য দায়ী আর কেউ না, সুরাইয়া। শাশুড়ি অবাক চোখে বলে, কি বলছো এসব? সুরাইয়া কেন দায়ী হবে? আফসানা তখন মুচকে এসে বলে, সেদিন যদি আফসানা ওয়াহিদকে ফোন না করতো তাহলে সেদিন অ্যাক্সিডেন্ট হতো না। বাইকে থাকা অবস্থায় সুরাইয়ার ফোন ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেদিন যদি সুরাইয়া ফোন না করতো তাহলে আমার আর ওয়াহিদের এমন অবস্থা হতো না। সুরাইয়াকে আবার শাশুড়ির চোখে খারাপ করার জন্য এমন কথা বলে আফসানা। আফসানার কথা শুনে শাশুড়ি সুরাইয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আর খাবারের প্লেটটা সামনে থেকে নিয়ে নেয়। আর কিছু বলার আগে ওয়াহিদ সুরাইয়ের হাত ধরে অন্য রুমে নিয়ে যায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।